অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অবৈধ এমপি অফিস যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে পার্টি অফিস থেকে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাঁটু ঘর ছিল অভিষেকের, এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো। শুধু জানতাম যে না এখান থেকে এমন কিছু হয় যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। পাবর থেকে অভিযোগের জন্ম এই অফিসটা থেকে। কোনো প্ল্যান নেই। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অবৈধ জায়গার উপর পুরো করছে, কোনো প্ল্যান স্যাংশন নেই। মালপত্র নিয়ে আসা হচ্ছে, বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন, ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব এবং যাদের ভিডিওতে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাবো এদের ব্যবস্থা ঠিক করবো আইন। আপনি যার কথা বলছেন তিনি বলছেন সেখান থেকে নাকি বুথ দখলের ষড়যন্ত্র হতো। বুথ দখলের ষড়যন্ত্র হতো তৃণমূলের পার্টি অফিস থেকে। বিজেপির কোন বুথের এজেন্ট বুঝতে পারেনি তার তালিকাটা দিতে বলুন না। স্ক্রুটিনির সময় সে তালিকা দিতে পারেনি কেন? 2024-এ যখন নির্বাচন হয়েছে তার দুদিন পরে স্ক্রুটিনি হয়, স্ক্রুটিনিতে অভিযোগগুলো তোলেনি কেন? আর যদি অভিযোগ তোলে, স্ক্রুটিনি তো তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করে না, নির্বাচন কমিশন ক্লিয়ার করে। রিটার্নিং অফিসার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করে না, জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে। তাহলে তারা করতে পারেনি কেন? জিজ্ঞেস করুন। নাচতে না জানলে উঠোন বেকা। 14-য় দাঁড়িয়েছিল গোয়ারা হেরেছে, 24-এ দাঁড়িয়েছিল গোয়ারা হেরেছে। প্রতিহিংসার রাজনীতি। গোয়ারা হেরেছে বলে আজকে প্রতিশোধ নিতে নেমেছে। এর বিচার মানুষ করবে, চিন্তা করার কারণ নেই। আমার মানুষের উপর ভরসা, আস্থা রয়েছে। আর বাকি যদি কোনো প্রশ্ন থাকে কুণাল ঘোষ আছে। नहीं वो सबका अपना अपना मत है, हक है, जिसको जहां जाना है जाए, उसमें दिक्कत क्या है? लेकिन एक ईडी समन आते ही अगर आप चले जाओगे तो ये साफ है कि आप लड़ना नहीं चाहते हो, आप डरते हो, और डरते हो तभी झुकते हो। भाई अगर आपके पास कुछ है नहीं, अगर मान लो सब कुछ आपका पक्ष में है तो आप जाओ। ईडी में मेरे को भी बुलाए, मैं तो भागा नहीं। मेरे को 10 बार बुलाया, मेरे को सीआईडी बुलाया, मेरे को एसटीएफ बुला रहा है, मेरे को सीआईडी बुला रहा है, मेरे को स्टेट पुलिस। मेरे खिलाफ कितना एफआईआर हो चुका है? 20, 25, 30 एफआईआर हो चुका है, मुझे खुद मालूम नहीं है। मैं हाईकोर्ट में लिस्ट मांगा हूं कि डीजीपी को बोल के मेरे खिलाफ कितना एफआईआर हुआ है उसका लिस्ट दीजिए। अगर आप लड़ना नहीं चाहते हो, बट अगर आप हार ही मान गए और आपको लगता है कि भाई उनके पास जाएंगे तो ना ईडी टच करेगा, ना सीबीआई टच करेगा, ना पुलिस टच करेगा, हमारे लिए ईडी का प्रोटेक्शन महत्वपूर्ण नहीं है, हमारे लिए जनता का प्रोटेक्शन महत्वपूर्ण है। हम अगर झुकेंगे तो जनता के सामने झुकेंगे, हम अगर झुकेंगे लोकतंत्र में लोगों के सामने झुकेंगे, जनता के सामने झुकेंगे, दिल्ली के दरिंदों के सामने झुकेंगे नहीं। 21শে জুলাই চলে এলো, মঞ্চ বাঁধা হয়নি। 21শে জুলাই চলে এলো, মঞ্চ বাঁধা হয়নি। সব হবে, আপনারা তো চিন্তার কারণ নেই। 21শে জুলাই আসবেন, গড় করতে আপনাদের জন্য প্রেশার আমাদের ব্যবস্থা করা সে তো ডেফিনেটলি। अच्छा रेबल ग्रुप में जो भी एमएलए जा रहे हैं, एमपी जा रहे हैं, आपके ऊपर ही मतलब दोषी ठहरा रहा है आपको कि आपकी वजह से हमने रेबल ग्रुप ज्वाइन किया। स्क्रिप्ट है ना, वही बोलोगे तभी तो पुलिस से बचे रहोगे। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा। अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था भाई। 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है, मानोगे? और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई। 60 एमएलए गए हैं, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा और कम करता हूं। आप आओ, आप यही कह रहे हो ना अभिषेक बनर्जी छोड़ देगा? आप
आप यही कह रहे हो अभिषेक बनर्जी छोड़ देगा, हम सब आ जाएंगे। आप आ जाओ, 3 बजे आ जाओ, मैं 4 बजे छोड़ देता हूँ। তাহলে তো কমন টার্গেট আপনার নাম। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর উপায় নেই। ভয়েস ক্যাম্পেইনটা লাস্ট কোশ্চেন। ঠিক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি বললেন যে জমি কিনেই অফিস তৈরি করা হয়েছে, অবৈধ নয়। আপনারা জানেন আজ আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিস ভাঙা হচ্ছে। আর কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলছেন প্রতিহিংসার রাজনীতি, আর এই প্রতিহিংসার রাজনীতির বিচার মানুষ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা আরো বললেন, জমি কিনেই অফিস তৈরি, এই অফিস অবৈধ নয়। জাহাঙ্গীর একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিম বাংলার রসাতলে চলে গেছে। এটাকে সবার আগে দরকার, এখান থেকে এটা তুলে আনতে হবে, কারণ 10 বছর আগে তৈরি করেছিল পুরোপুরি বেআইনিভাবে। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এখানকার কিছু ক্রিমিনালকে দিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছিল। জাহাঙ্গীরদের মতো ক্রিমিনালদের এই পার্টি অফিস থেকে এরা তৈরি করেছিল। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে প্রতিদিনই এখানটা ক্যাম্প করতো ওরা। যখনই অভিষেক ব্যানার্জি এখানে আসতো তখনই সাধারণ মানুষের তো ক্ষতি করতো, প্লাস ছোট ছোট দোকানদার, যত গাড়ি ঘোড়া যত আসতো তাদের কোনো কিছু শান্তিতে করতে দিত না। না মানুষ চলাচল করতে পারত, না কোনো গাড়ি চলাচল করতে পারত। কিন্তু আমরা চাইছি আজকে বিপত্তারিণীর দিনে বিপদকে আমরাকে তাড়িয়ে দিচ্ছি এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। এখানকার কিছু ক্রিমিনালরা হয়ে আমাদের আজকে আমতলা চত্বরটা পুরো নষ্ট করে দিয়েছে। এরা বেআইনি নির্মাণের অভিযোগ, প্ল্যান পাস না করিয়ে নির্মাণের অভিযোগ, আমতলায় ভাঙা হচ্ছে অভিষেকের অফিস। কি চলছে এই মুহূর্তে সেখানে কি আপডেট পাচ্ছি আমরা? প্রীতি রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে যে ছবি আপনারা দেখছেন, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিস ভেঙে ফেলা হচ্ছে। বিশাল অফিস, সেই অফিস ভেঙে ফেলা হচ্ছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রীতি, কি চলছে এই মুহূর্তে সেখানে, কি আপডেট? দেখো, আমরা সকাল থেকেই দেখলাম যে বিল্ডিং বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল এবং দুবার নোটিশ দেওয়ার সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন কোনো উত্তর দেননি, তখন কিন্তু এই যে বিল্ডিং বা এই যে বাড়ি তার সামনের দিকটা ভেঙে ফেলা হয়। তবে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ভিতরে অন্তত 10টি রুম রয়েছে বা ঘর রয়েছে, এমনটাই পুলিশ প্রশাসন সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং সেই 10টি ঘরের মধ্যে 2টি ঘরে কিন্তু ডিজিটাল লক রয়েছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড এর মাধ্যমে সেই লক খোলা যায়। নর্মালি লক এন্ড কির মাধ্যমে আমরা যেভাবে তালা খুলি সেইভাবে নয়, ডিজিটালি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে বা স্পেসিফিক পাসওয়ার্ড ব্যবহার করে সেই লক খোলা যায়। যেহেতু এই ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে লক খোলার মতন এখন কেউ নেই, সেহেতু দমকলের যারা কর্মী রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে। তাদের কারো কারো হাতে শাবল ছিল, লোহার রড ছিল এবং তালা কাটার যে কাটার, সেই কাটার আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং 2টি যে ডিজিটালি লক রুম, সেই লুককে আনলক বা খোলার চেষ্টা চলছে। এই মুহূর্তে আমরা সামনে যেমন দেখতে পাচ্ছি বিএসএফ এর জওয়ানরা তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যাতে ভিতরে কেউ প্রবেশ না করতে পারেন সেই জন্য। অন্যদিকে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে বিডিও তিনি প্রবেশ করেছেন এবং অন্যান্য আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। বিভিন্ন ফ্লোর থেকে যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি বাজেয়াপ্ত করা রয়েছে এবং গেটের ভিতরে যে ট্রাঙ্ক দেখতে পাচ্ছি আমরা, সেই ট্রাঙ্কে করে কিন্তু কিছুক্ষণ পর নামানো হবে। মোট 16টি ট্রাঙ্ক ভিতরে প্রবেশ করানো
হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নিচে এখনো 4টি ট্রাঙ্ক রয়েছে এবং 12টি ট্রাঙ্ক মূলত উপরে নিয়ে যাওয়া Okay, হয়েছে। প্রীতি, নজর এবং যে রাখো। সমস্ত অভিষেকের আমতলার অফিস লিপস অ্যান্ড বাউন্সের 15 জুলাই নোটিশে অমিত বন্দ্যোপাধ্যায়কে নাম। অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, অমিতকে লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর বলে উল্লেখ। আমতলার পার্টি অফিসের নির্মাণ নিয়ে শুনানিতে আসার নোটিশ। তৃণমূল আর লিপস অ্যান্ড বাউন্স মিলেমিশে একাকার। লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তিতেই তৃণমূলের পার্টি অফিস। এই অফিস কি লিপস অ্যান্ড বাউন্সের? আসলে কোথাও যেন এই লিপস অ্যান্ড বাউন্স আর তৃণমূল কোথাও মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে এরকম? দেখো, এই নোটিশটা যদি দেখা যায় তাহলে এই নোটিশটা কার নামে আছে? এই নোটিশটা আছে লিপস অ্যান্ড বাউন্সের নামে এবং অমিত ব্যানার্জির নামে। অমিত ব্যানার্জিকে, অমিত ব্যানার্জি হচ্ছে অভিষেক ব্যানার্জির বাবা এবং এই লিপস অ্যান্ড বাউন্সের নামে এই নোটিশ আসে এবং যেটা আমরা স্থানীয় সূত্র থেকে জানতে পাচ্ছি যে একাধিকবার এই নোটিশ এখানে আসে এবং তারপরে আইন অনুযায়ী এই যে আজকে যে বুলডোজার অ্যাকশন হচ্ছে ওখানে, এই যে ভাঙা হচ্ছে সেটা আইন মতো ভাঙা হচ্ছে বলেই আমরা সূত্র মারফত জানতে পারি। কিন্তু অতনু, এই যে গোটা অফিসটা, এর মধ্যে একটা সিম্বল আছে, এটা খুব সিম্বলিক। কেন? কারণ তৃণমূল কংগ্রেসের, যদিও এখন তৃণমূল কংগ্রেসের অনেকগুলো ভাগ রয়েছে, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এনসিপিআই, কিন্তু এই প্রত্যেকটা 4-5টা যে টুকরো হয়েছে তৃণমূলের, প্রত্যেক মহলে গিয়েই যদি কান পাতা যায় বা তাদের সঙ্গে কথা বলা যায়, তারা কিন্তু বলবে যে এই আমতলার পার্টি অফিস শুধুমাত্র একটা পার্টি অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না, এটা ছিল দক্ষিণ 24 পরগনার যুবরাজের অফিস। এটা এমন এরা অনেকেই বলে এবং শুধু তাই নয়, এটা মনে করা হতো যে দক্ষিণ 24 পরগনা, গোটা দক্ষিণ 24 পরগনা চলতো আমতলা পার্টি অফিস থেকে। যেরকম কলকাতার ক্ষেত্রে বা কলকাতার নেতারা বা রাজ্যের নেতারা কেম্যাক স্ট্রিট বলতো, কেম্যাক স্ট্রিট থেকে ডাক এসছে, সেরকমই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক গুরুত্ব অপরিসীম ছিল। যেরকম বলা হতো যে ভারতবর্ষের যে কোনো নিয়ম সবসময় পশ্চিমবঙ্গে লাগু হতো না, সেরকমই এই দক্ষিণ 24 পরগনা, মানে পশ্চিমবঙ্গের সব নিয়ম কি দক্ষিণ 24 পরগনায় লাগু হতো? এটাও কিন্তু আমাদের কথা না, এটা তৃণমূলের নেতা কর্মী তারাই বলতেন। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আমতলা পার্টি অফিসের কিন্তু রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে। লিপস অ্যান্ড বাউন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো শব্দ প্রায় সমার্থক। এর আগেও লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর পদে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন কোনো এক সময় এবং এই লিপস অ্যান্ড বাউন্সের মাধ্যমে প্রচুর অনৈতিক কাজকর্ম, সে কালো টাকাকে সাদা করা হোক বা এইভাবে জায়গা দখল করে পার্টি অফিস বানানো হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বানানো হোক, এই সমস্ত কিছুই হয়েছে। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, পাপের ঘোড়া পূর্ণ হলে তার হিসেব দিতে হবে। ওখানে জাহাঙ্গীর থেকে শুরু করে সবার দৌড়াতে ডায়মন্ড হারবারের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। কত কি হয়েছে, আগামী দিনে যদি এক এক করে খুলতে শুরু করে, মানে মানুষ হয়তো অবাক হবেন এক সময় যে এত কিছু হতে পারে, একটা রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের ঘৃণিত কাজ করাতে পারেন বা করতে পারেন। একটা ছবি দেখাই আপনাদের, দেখুন ডিজি লকার রুম, আর সেই রুম ভাঙা হচ্ছে। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতির সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছে, ওখানকার যে বিলাসবহুল অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে ছবি তুলে ধরছে যে অফিস ভাঙা হচ্ছে আজ। যে অভিযোগ, বেআইনি নির্মাণ, প্ল্যান পাস না করিয়েই নির্মাণের অভিযোগ। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, দক্ষিণ 24 পরগনা আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেই অফিসের মধ্যে ডিজি লকার রুম, ভাবুন সেই ডিজি লকার রুমও কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। কলকাতা থেকে ডায়মন্ড হারবার, অভিষেক সাম্রাজ্য বেনিয়মের অভিযোগ। তৃণমূল সাংসদের 17 সম্পত্তিতে আগেই নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে, আর এবার আমতলায় ভাঙা হলো পার্টি অফিস। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, ডিজি লকার রুম আমতলার অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখো, এই মুহূর্তে যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট গোপাল তোমাকে দেখাচ্ছে, তা হচ্ছে মূলত 10টি যে রুম রয়েছে, সেই রুমের 2টি রুমের মধ্যে ডিজিটাল লক রয়েছে। এই ডিজিটাল লক কি হয়, এক নর্মাল তালাচাপের মতন খোলা যায় না, তাতে ফিঙ্গারপ্রিন্ট লাগে কিংবা পাসওয়ার্ড লাগে। সশরীরে কেউ উপস্থিত নেই এখন এই মুহূর্তে যিনি ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিতে পারে, সেহেতু যারা আধিকারিক রয়েছেন ভিতরে তারা সিদ্ধান্ত নেন যে দমকল কর্মীরা যারা এখানে ভাঙার কাজে হাত লাগিয়েছে, তারা তাদেরকে ঢুকিয়ে একদম শাবল, কাটার যে সমস্ত জিনিসপত্র দিয়ে, সামগ্রী দিয়ে মূলত লক ভাঙা হয়,
সেই লক ভাঙার সামগ্রী তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ফার্স্ট ফ্লোরে আমরা দেখলাম একটি রুম, সেই রুমের যখন ডিজিটাল লক খুললো তার নিচে এসে একদম গ্রাউন্ড ফ্লোরে যে ছবি দেখাচ্ছি যেখানে বিএসএফ জওয়ানরা তারা উপস্থিত রয়েছেন এবং যাতে অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয় তার জন্য বিএসএফ জওয়ানের সঙ্গে সঙ্গে পুলিশের বাহিনীও উপস্থিত রয়েছে। সেই গ্রাউন্ড ফ্লোরে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গেট রয়েছে, সেই গেট ভেঙে কার্যত দমকল কর্মীরা তারা ভিতরে প্রবেশ করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিডিও তিনি সশরীরে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু মূলত তাদের এই পুরো সুপারভাইজ করেই কিন্তু এই বিষয়টা এই কাজটা করা হচ্ছে। প্রিয়াঙ্কা, ওকে, যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছি সেই ছবি ডিজি লকার রুম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে। আরো দেখুন, আরো ছবি দেখাই আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস বিলাস। দেখুন, একের পর এক ছবি তুলে ধরছি আপনাদের বিলাসবহুল সেই অফিস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে এবং যা ভাঙা হচ্ছে ইতিমধ্যে। তবে দেখাবো এখানে এসির সংখ্যাটা ঠিক কতটা। ঠিক দূরে আমরা দেখতে পাচ্ছি দুটো রয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর, তার পাশেই রয়েছে যে ওয়ালটি ভাঙা হয়েছে 3 নম্বর এসি এবং 4 নম্বর এসি এখানে ভেঙে ঝুলছে কার্যত এবং 5 নম্বর 6 নম্বর যদি আমি সংখ্যাটা বলি, এখনো পর্যন্ত যে সামনের দিক রয়েছে এই বিল্ডিংয়ে সেই বিল্ডিংয়ে 6টা এসি রয়েছে। আমরা যদি এবার ভিতরের দিকে ঢুকে যাই, এখানে আরও 3টি মূলত এসির যে মেশিন সেই মেশিন কিন্তু বাইরে রাখা রয়েছে। শুধুমাত্র এখানেই নয়, 6-3-9 যখন হচ্ছে তাহলে একেবারে ছাদে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো আরও দুটো এসির মেশিন, সেই মেশিন কিন্তু যা বাইরের দিকে থাকে মেশিন, সেই মেশিন কিন্তু রয়েছে। অর্থাৎ এই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত বাইরে থেকে দেখে যে প্রায় 9 আর 2 11টা এসির মেশিন রয়েছে, সেই জেনারেটরেরও ব্যবস্থা রয়েছে এবং ভিতর থেকে আমরা দেখতে পেলাম বিভিন্ন ধরনের ল্যাপটপ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস তা কিন্তু ভিতরের মজুত রয়েছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জেনারেটর, সেই জেনারেটর এখানে ছিল এবং সেই জেনারেটর সরিয়ে ফেলা হয়েছে এবং তাই বলাই যায় সাধারণ মানুষ যখন তারা এখানে এসে সমস্যার সমাধান পেতেন না, তখন অন্যদিকে অভিষেক এবং তার অনুগামীরা কার্যত একটা লাক্সারিয়াস লাইফ তারা কিন্তু এখানে একেবারে জীবনযাপন করতেন। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে প্রীতি সাহা, নিউজ 18 বাংলা, আমতলা। কলকাতা থেকে ডায়মন্ড হারবার অভিষেক সাম্রাজ্যে বেনিয়মের অভিযোগ। তৃণমূল সাংসদের 17 সম্পত্তিতে আগেই নোটিশ কলকাতা পুরসভার, যেমনটা বললাম আপনাদের। আর এবার আমতলায় ভাঙা হচ্ছে পার্টি অফিস, আর সেই আমতলার পার্টি অফিসের ছবি দেখাচ্ছি একের পর এক ছবি আপনাদের। পিছন দিক দিয়ে যাও। কলকাতা থেকে ডায়মন্ড হারবার অভিষেক সাম্রাজ্যে বেনিয়মের অভিযোগ। এই যে অফিস, এই অফিস শুধু না, সব মিলে আমরা যদি দেখি 17টা এমন নির্মাণ রয়েছে যে 17টা নির্মাণ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে বেআইনি। কোথায় এখান থেকেই বোঝা যায় যে ক্ষমতাটা ঠিক কোন জায়গায় ছিল। আইনের কোনো প্রয়োজন নেই, প্ল্যান পাস করানোর কোনো প্রয়োজন নেই। এখান থেকে একটা ঘাঁটি গেড়ে পুরো দক্ষিণ 24 পরগনাটা কভার করা হবে বা দক্ষিণ 24 পরগনাটা শাসন করা হবে, কোট আনকোট শাসন করা হবে, তার জন্য একটা অফিস বানানো হবে। এবার একটা কথা আমাকে বলো কমলিকা, এই যে এলাকায় যেখানটায় এই পার্টি অফিসটা রয়েছে সেই এলাকার মানুষজন তো কোথাও সেফ থাকার কথা, যে এখানে আমাদের শাসক দলের একটা পার্টি অফিস রয়েছে, অথচ লোকজন ভয়ে ছিলেন। মানে এমন অদ্ভুত এক পার্টি অফিস। দেখো, এখানে যে প্রতিবেদন আমাদের যারা সহকর্মীরা রয়েছেন এই আমতলা পার্টি অফিসের সামনে, তারা ওখানে বহু মানুষের সঙ্গে কথা বলছে আর প্রত্যেকেই দেখতে পাচ্ছে যে মানুষের কি রিয়াকশন ওখানে। এবং আরো একটা জিনিস যেটা নিয়ে বারবার ওখানে প্রশ্ন উঠতো যে যখন অভিষেক ব্যানার্জি আসতেন এখানে তখন কিভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যেত, এই সমস্ত কিছু নিয়ে অনেকেরই স্থানীয় অভিযোগ ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যখন পার্টি অফিস ভাঙছে, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা হচ্ছে, তখন স্থানীয় যারা মানুষ তাদের কি ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে, অর্থাৎ তাদের রাগের বহিঃপ্রকাশটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা সাংঘাতিক। সেখান থেকেও কিন্তু অনেক কিছু সত্যি সামনে আসছে এবং আমরা যে বিভিন্ন রাজনৈতিক নেতারা যারা কথা বলছেন আমাদের সঙ্গে, তারাও বিভিন্ন রকমের রিয়াকশন দিচ্ছে। সুতরাং এই যে পার্টি অফিসটা, এটার যে একটা অন্যরকম গুরুত্ব
তো আছে সেটা বলাই বাহুল্য। আর সাধারণ মানুষ যারা ওখানে যারা রিয়াক্ট করছেন, যারা বলছেন যে তাদের কি অসুবিধা হতো বা কি হতো এই অফিসে, সেটাও কিন্তু জলের মতো খুব স্পষ্ট যে এই জায়গা মানে এটা কিন্তু একটা পাওয়ার সেন্টার ছিল। আমতলার পার্টি অফিস মানে বড় ব্যাপার। বেআইনি পার্টি অফিস, বেআইনি নির্মাণ, মাথা উঁচু করে থাকা উচিত না তার মাথা নত হওয়া উচিত? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল, তারা মনে করতো যে এই গোটা রাজ্যটা তাদের জমিদারির একটি অংশ, তারা যা ইচ্ছে তাই করতে পারে, বৈধ প্ল্যান ছাড়াও বিল্ডিং তৈরি করতে পারে, যাকে ইচ্ছে তাকে অ্যারেস্ট করাতে পারেন, যাকে ইচ্ছে তাকে জেলে ঢোকাতে পারেন। সেই জন্য রাজার মতো তারা থাকতেন। এখন তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তখন শাসকের আইন চলতো, বেআইনি জিনিস ভাঙা হয়েছে, সেটাই তো ঠিক। ক্লোভার দিয়ে ভেঙে খুলে দিই, এগুলো ডিজিটাল লক। আমরা তো এক্সপার্ট নই, আমাদের ফায়ারের এমার্জেন্সি এন্ট্রেন্সের জন্য যেভাবে আমরা মেথড ইউজ করি সেই মেথডেই দরজাগুলো ভাঙা হয়। কোন কোন ফ্লোরে কটা হচ্ছে রুম এত কিছু দেখুন, এত ডিটেলস জানি না। আমরা দরজা ভেঙে দিয়েছি, এবারে ওনারা ঢুকেছেন, আমাদের দরজা ভাঙা। কোন কোন ফ্লোরে? এই তো সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, ওপরটা তো আগেই করেছি। হ্যাঁ, প্রত্যেকটা ফ্লোরে একটা করে দরজাই আমরা ভেঙেছি, তা দিয়ে প্রত্যেক কটা রুম কি আপনার ন্যাচারাল নেচার তো একটাই, দুই সাইডে দুটো করে কমন হল। আমরা একটা করে দরজাই ভেঙেছি প্রত্যেকটা ফ্লোরে একটা করে দরজা ভেঙে সবগুলো এন্ট্রি হয়ে গেছে। তিনটে রুম টোটাল 4টে ফ্লোর, এটা G+4। আমরা প্রথমে 4 আর 3 ভেঙেছিলাম, এখন গিয়ে সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরটা ভাঙা। বোঝাতে পারলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস, সেই অফিস ভাঙা হচ্ছে। অভিষেক আইনের ঊর্ধ্বে নন, মন্তব্য পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমলিশ করব। পার্থ চট্টোপাধ্যায় তিনি কি মন্তব্য করছেন? তিনি বলছেন তৃণমূল আমলে তার অফিসও ভাঙা পড়েছিল। শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য। পার্টি অফিস তো এমনিও গুড়িয়ে দিয়েছে, আর রাস্তার উপরে আমার পার্টি অফিস ছিল মনে আছে, যেখানে আমি করোনাতে সময় বসতাম, সেটাও তো আমি যখন জেলে যাই সেটা আমাদেরই সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুতরাং আমাদের সরকারও যে ভেঙে গুড়িয়ে দেয়নি তা না, আমাদের সরকারও তো ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে যদি মনে হয়ে থাকে যে এটা বেআইনি, নিশ্চয়ই নোটিশ টোটিশ দিয়েছে কিছু, কিন্তু যদি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস হয়ে থাকে এবং সেটা বেআইনি ভাবে হয়ে থাকে, তাহলে তো সরকার সরকারের মতনই কাজ করবে।